নমস্কার। আজকের বিষয়, স্ত্রী যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন। আজকে যে বিষয়টা আমি নির্বাচন করেছি এটা কিন্তু আমার নির্বাচিত বিষয় নয়। কারণ আমি সবসময় বলি যে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। তো এরকম ভাবেই একজন কমেন্ট করেছেন যে মানে জানতে চেয়েছেন যে তার স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক চলছে। রাত্রিবেলা তার স্ত্রী বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকেন। মোবাইল কখনোই তার হাতছাড়া করেন না। মোবাইল দেখতে চাইলে মোবাইল দেখান না। অবশ্যই তার প্রাইভেসি একটা ব্যাপার আছে, কিন্তু মোবাইলটা সে দেখান না। মোবাইলটাকে খুব লুকিয়ে রাখেন, যত্ন করে রাখেন। ইভেন বাথরুমে গেলেও মোবাইলটাকে নিয়ে যান। ঘুমানোর সময় বালিশে নিয়ে নিচে নিয়ে শোন, বা কখনো 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 চেষ্টা করেন যে সেটাকে নিয়ে সে যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ইভেন রান্না করার সময় বা যখন যখন সে মোবাইলটা ক্যারি করতে পারে সেরকম সব জায়গায় সে মোবাইলটাকে নিয়ে যাচ্ছে, খুব লুকিয়ে রাখছে, আর বেশিরভাগ সময় ফোনে ব্যস্ত থাকছে। তার কথা মতো সে রাত 2টো 3টে 4টা পর্যন্ত ফোনে কথা বলছে, বা অনেক সময় সারা রাত কথা বলছে। সে দাবি করছে যে তার স্ত্রী অবশ্যই একটা পরকীয়া সম্পর্কে আছে এবং সে এই বিষয়ে কি করতে পারে সেটাই সে জিজ্ঞাসা করছে। মানে সে জিজ্ঞাসা করছে যে সে কি লিগ্যাল অ্যাকশন নিতে পারে। প্রথমেই এটা বলবো, সেটা হলো এই যে কাজটা তার স্ত্রী করছে সেটা কিন্তু কোনো ক্রিমিনাল অফেন্স নয়। কারণ সেকশন 497, যেটা আগে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ করলে বা এই যে অ্যাডাল্টারি পার্টটা ছিল, এখানে আগে পানিশমেন্টের একটা জায়গা ছিল 497 আইপিসি। 2018 সালের সেপ্টেম্বর মাসের 27 তারিখে 5 জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্টে একটা রায় ঘোষণা করেছে। সেখানে এই যে পরকীয়া বা এই এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, এটাকে কিন্তু অমিট করা হয়েছে। এখানে কিন্তু আর এটা কিন্তু ক্রিমিনাল অফেন্স নয়। মানে এই যে আগে যেটা ছিল এই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়লে একটা পানিশমেন্টের ব্যাপার ছিল, এটা একটা ক্রিমিনাল অফেন্স ছিল, কিন্তু এখন কিন্তু আর ক্রিমিনাল অফেন্স নেই। এটা কোন কেসে এই রায়টা দিয়েছিলেন? জোসেফ সাইন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। এই কেসে কিন্তু 5 জাজেস বেঞ্চ সুপ্রিম কোর্টের এই রায় ঘোষণা করেছিলেন যে এখন থেকে আর এই যে 497 আইপিসি, সেটাকে আর আইপিসির যে অপরাধমূলক যে শাস্তির জায়গা আছে সেটা কিন্তু আর হইল না। এটাকে আর ক্রিমিনাল অফেন্স বলা যাবে না। পরবর্তীকালে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটা আইপিসি কে রিপ্লেস করে নতুন আইন এসছে, সেখানে কিন্তু এই আইনের বিষয়ে আর কিছু বলা নেই। তাহলে এখানে পরিষ্কার হয়ে গেল এই যে পরকীয়া বা বিবাহ বহির্ভূত এই সম্পর্ক স্ত্রী রাখছে বা রেখে চলেছে, এই বিষয়ে কিন্তু আর কোনো আইনের কোনো জটিলতা নেই। যেহেতু এটা ক্রিমিনাল অফেন্স নেই, তাই আপনি এর এগেনস্টে কোনো এফআইআর করতে পারেন না, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট কিছু ফাইল করতে পারবেন না ওয়াইফের এই কাজটার জন্য। এটা পরিষ্কার হয়ে গেল। তবে একটা কথা বলি, এখানে একটা জায়গা আছে। উনি আবার একটা প্রশ্ন করেছেন যে আমি কি চাইলে ওয়াইফকে এই গ্রাউন্ডের উপর ডাইভোর্স ফাইল করতে পারি বা ডাইভোর্স দিতে পারি? অবশ্যই পারেন। আপনি কিন্তু কোর্টে এই যে পরকীয়া করছেন এটা একটা মেন্টাল ক্রুয়েলটি, মানে আপনার উপর মেন্টাল বা ইমোশনাল ক্রুয়েলটি হচ্ছে। তো এই ক্রুয়েলটি গ্রাউন্ডের উপর, মানে সেকশন 13 হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 অনুসারে কিন্তু আপনি ডাইভোর্স ফাইল করতে পারেন ক্রুয়েলটি গ্রাউন্ডের উপর। আর এর জন্য কিন্তু আপনাকে প্রমাণটা যেটা আপনি কোর্টে দাখিল করবেন সে দায়িত্বটা কিন্তু আপনারই। তবে একটা কথা বলি, আপনি কিন্তু এই যে প্রাইভেট ডকুমেন্টস গুলো আছে ওয়াইফের মোবাইল থেকে কিন্তু চুরি করতে পারেন না। সেটা কিন্তু একটা আইটি অ্যাক্টে পানিশমেন্ট, আর সঙ্গে সঙ্গে এটা কিন্তু আর্টিকেল 21 ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু ভায়োলেশন। তাই আমি সবসময় বলবো, যখনই কোনো আইনি লড়াই লড়বেন সেটা কিন্তু আইনি পদ্ধতিতেই লড়তে হবে। কারণ আপনি যদি কোনো এমন পদক্ষেপ নেন যেটা আইনকে ভায়োলেট করছে, আইনের অর্ডারকে মানছে না, মান্যতা দিচ্ছে না, সেটা কিন্তু কখনোই সঠিক কাজ নয়। উল্টে আপনার এগেনস্টে কিন্তু আইটি অ্যাক্টে বা এমন কিছু কঠিন জটিল আইনে কিন্তু আপনার বিরুদ্ধেই মামলা হতে পারে, তখন আপনাকে অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই বলবো, যখনই আপনার এরকম কল ডিটেলস রেকর্ড কালেকশনের দরকার হবে, বা এই যে আপনি বলছেন আপনার স্ত্রী সারা রাত কথা বলে, রাত 12টা 2টো 3টে 4টা সারা রাত কথা বলে, তো এই যে কথা বলের কথাটা আপনি দাবিটা করছেন মানে মোবাইলে, তো সেক্ষেত্রে আপনাকে মোবাইলের যেই কানেকশন, যেই সার্ভিস প্রোভাইডার আছে, টেলিকম কোম্পানি আছে, তাদের কাছে কোর্টের থ্রুতে আপনাকে সিডিআর কালেকশনের চেষ্টা করতে হবে। কোর্ট যদি অর্ডার দেয় তাহলে কিন্তু সিডিআর কালেকশন আপনি করতে পারবেন কোর্টের থ্রুতে। তখন সেটা এভিডেন্স একটা জায়গা থাকলো যে সারা রাত ধরে কথা বলছে, এই নাম্বারের সঙ্গে কথা বলছে,
এর পরিচয় কি আছে, এর সঙ্গে কি রিলেশনশিপ আছে, সেটা কোর্ট তাকে জিজ্ঞাসা করবে, এবং সেটা যদি সঠিকভাবে যদি প্রমাণের জায়গা তৈরি করে যে আপনার স্ত্রীর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ডাইভোর্স পেতে পারেন। এছাড়া আপনার কাছে যদি এমন কোনো চ্যাটস বা এমন কোনো ফটোগ্রাফস বা যেগুলো আপনি চুরি করেননি সেরকম যদি কিছু থেকে থাকে, মানে ওয়াইফের মোবাইল থেকে চুরি করেননি, সেটা কিন্তু একটা বিশাল বড় বিষয়। কারণ কারো মোবাইল কিন্তু আপনি ইউজ করতে পারেন না, তার পাসওয়ার্ড চুরি করে হোক, তার প্যাটার্ন লক চুরি করে হোক, মানে দেখে চুরি করে বলবেন আপনি মোবাইলটা আপনি কিনে দিয়েছেন, কিন্তু যখন আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন, তার পজিশনে আছে, তখন কিন্তু মোবাইলটার অধিকার কিন্তু তার উপরই আছে। মোবাইলটা যখন আপনি আবার আপনার কাছে চলে আসবে আইনি হবে, তখন আপনি আপনার মোবাইলকে যেভাবে ইউজ করবেন, সেখান থেকে যা করবেন করবেন, কিন্তু যতক্ষণ মোবাইলটি আপনার ওয়াইফের পজিশনে আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মোবাইলটা আপনার স্ত্রীর। তাই স্ত্রীর অনুমতি ছাড়া কখনোই আপনি সেই মোবাইলটা ইউজ করতে পারেন না, আর মোবাইল থেকে কিছু চুরি করতেও পারেন না, মানে স্ক্রিনশট হোক বা মেসেজেস হোক, এগুলো পারেন না। যদি আপনার প্রয়োজন হয় সেই মোবাইলটি একটা এভিডেন্স আপনার যদি মনে হয়, কোর্টেই সেটা আপনাকে প্রেয়ার করতে হবে, কোর্টের অর্ডারেই সেটা কালেকশন করা হবে আপনার স্ট্রিট থেকে। সেটাকে যদি কোনো ফরেন্সিক ল্যাবে পাঠানো হওয়ার দরকার থাকে, যদি কোর্ট অর্ডার দেয় যে সেরকম যে না এটা ফরেন্সিক ল্যাবে পাঠানো দরকার আছে, কারণ এটা অনেক পার্টি ডিলিট করে দিয়েছে ওয়াইফ, এরকম হতে পারে, তো সেক্ষেত্রে মনে রাখবেন ডিলিট বলে কিছু হয় না, প্রত্যেকটা জিনিসই রিস্টোর করা যায়। ফরেন্সিক সায়েন্স এতটাই উন্নত যেগুলো করা যায়, তো এগুলো নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই যে ডিলিট করে দিয়েছে, ডিলিট করলে এগুলোকে কিন্তু রিস্টোর করা যায়, কোনো অসুবিধা নেই। যদি আপনার মনে হয় সেরকম যে আপনার এই যে স্ত্রীর মোবাইলটাই একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স এই কেসে, তো সেটা কিন্তু আপনি কোর্টে প্রেয়ার করলে কোর্ট যদি চায়, লার্নেড ম্যাজিস্ট্রেট বা লার্ন জাস্টিস জাজেস যদি এটা যদি আপনাকে অ্যাকসেপ্ট করে আপনার এই প্রেয়ারটা, তাহলে অবশ্যই আপনি সেটা করতে পারেন। অন্যথায় কিন্তু এটা করতে যাবেন না, এটা কিন্তু আপনার উপরই এসে দাঁড়াবে। এটা একটা পার্ট বললাম। এছাড়া যদি আপনার স্ত্রী যদি ওই যে পুরুষটির কথা বলছেন, মানে আপনি ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে এক জায়গায় রাত কাটিয়ে থাকে, সেরকম যদি এভিডেন্সেস আপনার কাছে থেকে থাকে, মানে একসঙ্গে হোটেলে ছিল সেরকম যদি কোনো তথ্য আপনার কাছে থেকে থাকে বা এরকম এভিডেন্সেস থেকে থাকে, সিসিটিভি ফুটেজ বলুন বা সেই রেজিস্টার একসঙ্গে নাম বলুন, বা এগুলো যদি থেকে থাকে, তাহলে সেটাও কিন্তু আপনার একটা এভিডেন্সের জায়গা তৈরি করে। আর সেটা যদি আপনি ডাইরেক্ট হোটেলে গিয়ে চাইলেন, আপনাকে অবশ্যই দেবে না, আর সেটা দেওয়াটা তাদের উচিতও নয়, কারণ তাদের এটা ব্যক্তিগত তথ্য, সেটা আপনার সঙ্গে শেয়ার করবে না। এটাও কিন্তু আপনি কোর্টের থ্রু চাইতে পারেন। কোর্ট যদি অর্ডার দেয় সেই সংশ্লিষ্ট হোটেলকে বা হোটেলের ম্যানেজারকে, তাহলে কিন্তু অবশ্যই তারা সেটা দিতে বাধ্য। এছাড়া আপনার কাছে কোনো ধরুন এমন কোনো যা খবর পেলেন যে দুজন মিলে কোনো ট্যুরে গেছিল কোনো ট্রাভেল এজেন্সি, তো সেইখান থেকেও যদি আপনি কাগজপত্র জোগাড় করতে পারেন কোর্টের থ্রু, সেটাও কিন্তু আপনি এরকম জেনে গেলেন যে অমুক তারিখে গেছিল, অমুক জায়গায় দুজন মিলে এই ডেস্টিনেশনে গেছিল, অমুক জায়গায় একসঙ্গে ছিল, এই ট্যুরটা একসঙ্গে তারা প্ল্যান করেছিল, একসঙ্গে তারা ট্রাভেল করেছিল, এটাও যদি জেনে থাকেন, সেটাও কিন্তু কোর্টের থ্রু আপনি চাইলে, কোর্ট যদি অ্যাকসেপ্ট করে আপনার প্রেয়ারটা, আপনি এটা কালেকশন করতে পারেন। কারণ ওই যে কোম্পানিগুলো আছে, আমি আপনাদের বলে দিয়ে সত্যি কথা, অনেক সময় অনেক ভিডিওতে শুনি যে আপনি এটা কালেকশন করবেন, আপনাকে এরা দেবে না, দেওয়াটা উচিত নয়, যদি দিয়ে থাকে সঠিক পদ্ধতি নয়, কারণ একজনের তথ্য একজনকে শেয়ার করাটা ঠিক না। তাই একজনের তথ্য যখন একজনকে শেয়ার করবে না, সেক্ষেত্রে আপনাকে দেওয়া তো কথা না। আপনি যদি কোনো ব্যাকডোরের পদ্ধতিতে সেটাকে ইউজ করে থাকেন, যদি কালেকশন করে থাকেন, সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আপনাকে কোর্টের থ্রুতেই এগুলো করতে হবে। আর কোর্টে যদি আপনার কোনো এরকম অ্যালিগেশন থাকে, সেটা কোর্টে আপনি আপনার অ্যাডভোকেটের থ্রু এটাকে পেশ করবেন, লার্নেড কোর্ট যদি এটাকে অ্যাকসেপ্ট করে, অবশ্যই আপনি এগুলো কালেকশন করতে পারেন। এছাড়া আপনার স্ত্রীর সঙ্গে অন্য পুরুষ মানুষের সম্পর্ক আছে, এরকমও যদি প্রমাণ আপনি অন্য কোনো ভাবে জোগাড় করতে পারেন, আর কোর্টে যদি সেটা এস্টাবলিশ করতে পারেন, কারণ অভিযোগ করা মানে কিন্তু সেটা প্রমাণিত নয়, প্রমাণ করার দায়িত্বটা কিন্তু আপনার, বার্ডেন অফ প্রুফটা কিন্তু আপনার উপর বর্তায়। আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে যে আপনার স্ত্রী পরকীয়া সম্পর্কে আছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে আছে, এটা আপনাকেই প্রমাণ করতে হবে। আর ওয়াইফের সঙ্গে একটা কথা বলি, যখন এরকম সম্পর্ক চলবে, ঝগড়া ঝামেলা অশান্তি বেশি করবেন না, করে কোনো লাভ নেই, করে কিচ্ছু করতে পারবেন না। সঙ্গে সঙ্গে কি হবে, বেশি সমস্যা আপনি তৈরি করবেন, অশান্তি ঝগড়া করবেন, এটাতে কি হবে, আপনার উপর স্ত্রী রেগে গেলে উল্টো যদি কেস করে দেয়, আপনি সমস্যায় পড়বেন। তাই বলবো, যেটা আইনি লড়াই সেটা আইনি ভাবে লড়ুন। আর এখানে কিন্তু রেসলিং এর কোনো ব্যাপার নেই, অশান্তি করবেন না, ঝামেলা করবেন না। এটাও ঠিক, যখন একটা পুরুষ মানুষ জানতে পারে যে তার স্ত্রীর সঙ্গে অন্য কোনো পুরুষ মানুষের সম্পর্ক আছে, সে মানসিকভাবে খুব ভেঙে পড়ে, ডিপ্রেশনে চলে যায়।
কিন্তু এগুলো করে কিচ্ছু লাভ নেই, আপনাকে সত্যি এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। কারণ আপনি দেখবেন আশেপাশে অনেক আপনার স্বামীরা আছে যারা এর সঙ্গে ডিল করছে, এরা এর সঙ্গে স্ট্রাগল করছে, ভুগছে। তাই আপনাকে কিন্তু মনের জোর রাখতে হবে, আর যেটা আপনার হাতে নেই সেটা আপনি কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি মুক্তির চেষ্টা করতে পারেন, মানে এই রিলেশন থেকে মুক্তির জন্য আপনি কোর্টে প্রেয়ার করতে পারেন, কিন্তু অশান্তি, ঝামেলা, ঝগড়া এগুলো করবেন না। এগুলো করলে আপনারই হয়তো ক্ষতি হবে, কারণ আপনার স্ত্রী যদি রেগে গিয়ে কোনো একটা ডিসিশন নেয়, আরো কেস কিছু এটা করে ফেলে আপনার এগেনস্টে গিয়ে, তখন কিন্তু আপনাকে সেই ঝামেলা পোহাতে হবে। তাই আমি বলবো সবসময় মাথা ঠান্ডা রাখবেন, ধৈর্য ধরবেন, আর যখনই এরকম সমস্যার সম্মুখীন হবেন অবশ্যই একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন এবং তার পরামর্শ মতোই এগোবেন, এই অনুরোধটা আমার রইল। আর সঙ্গে সঙ্গে একটা কথা বলি, মন খারাপ করবেন না, মনটাকে সবসময় আনন্দে রাখবেন। যা হচ্ছে সেটাকে আপনি আটকাতে পারবেন না, যেটা হবে সেটাকে অবশ্যই আপনার হাতে আছে, আপনি চাইলে সেটাকে পরিবর্তন করতে পারেন। কারণ অনেক মানুষ অনেক কষ্টে আছে, আশেপাশে একটু চোখ মেলে দেখবেন, তাদের কষ্টটা খুঁজবেন, দেখবেন আপনার মনটায় একটা আত্মবিশ্বাস পাবেন, মনে আনন্দ আসবে যে না, এর থেকে তো অন্তত ভালো আছি, এর থেকে তো অন্তত ভালো আছি, বা এরকম হলে আমি কি করতাম, এটা তো আরো খারাপ। তাই আমি বলবো খারাপের মাঝখানেও ভালো খুঁজবেন, একটু হলেও দেখবেন মনে জোর পাবেন, আর সেই মনে জোরটাকে নিয়েই বাকি জীবনটাকে বাঁচতে হবে। আর নতুন করে জীবনে নতুন সূর্যের অপেক্ষা করতে হবে। এক সময় না এক সময় দেখবেন সূর্য উদয় হবেই, আর জীবন আলোয় পড়ে যাবে। সবসময় মানুষের জীবন এক থাকে না, সবসময় দুঃখ থাকে না, সবসময় শান্তি থাকে না, সবসময় কিছুই থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সেটা আসে আর যায়। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ভিডিওতে আবার হাজির হবো এরকমই নতুন নতুন টপিক নিয়ে, যেগুলো আপনারা জানেন না আমি চেষ্টা করবো আপনাদের জানানোর। আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার।